ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে গত 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হচ্ছে ডেভিল হান্ট অভিযান। গণমাধ্যমের তথ্য বলছে, অভিযান শুরুর পর থেকে আজ পর্যন্ত 16 দিনে মোট 9000-এরও বেশি গ্রেপ্তার হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর এই গ্রেপ্তার অভিযানের মধ্যেও দেশের বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই, খুন এবং ডাকাতির মতো নানা ঘটনা কিভাবে ঘটছে সেই প্রশ্ন উঠেছে জনমনে, যে কারণে জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে 2 দিন ধরে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। এমন প্রেক্ষাপটে আজ দিবাগত রাত 3টায় সংবাদ সম্মেলন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়েছেন তিনি। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমও মনে করছেন, দেশের অস্থিতিশীল পরিবেশের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই কি তাদের এমন অভিযোগ, নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অস্থিতিশীলতার পেছনে সত্যি আওয়ামী লীগ কলকাঠি নাড়ছে? এদিকে আবারও সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে কিনা বিএনপি মহাসচিব সেই প্রশ্ন তুলেছেন। আছে কি সেই সম্ভাবনাও? সর্বোপরি দেশ ও দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, সব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। উমামা ফাতেমা, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। 5 আগস্ট পরবর্তী যে সময়টা আমরা দেখেছি, সেই সময়ে সাধারণত বাংলাদেশে আমরা দেখেছিলাম যে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ ছিল এবং কোনো রাজনৈতিক দল ছিল না, সরকার ছিল না, কোনো দায়িত্বে কেউ ছিলেন না। সেই সময়টাতেও কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের পুরো জনগণ এক হয়ে নিজেদেরকে নিজেরা আসলে নিরাপত্তার জায়গাটি নিশ্চিত করেছেন। এখন 6 মাস পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পরে অবস্থার আরও অবনতি কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ডিবিসিকে আজকে আমাকে এখানে ডাকার জন্য। প্রথমেই যখন 5 আগস্টে বাংলাদেশে একটা সরকার ছিল না, একটা মানে প্রিভিয়াস যে গভর্নমেন্ট এবং যে সরকার প্রধান শেখ হাসিনা, উনি দেশ থেকে পালিয়ে যান, ওই সময় কিন্তু দেশের মধ্যে একটা অভ্যুত্থান হয়েছে এবং অভ্যুত্থানের মধ্যে জনগণের মধ্যে যে একটা সেন্স অফ ইউনিটি তৈরি হয়েছিল, সেই ইউনিটিটা কিন্তু সরকার না থাকাকালীন সময়টাতে বাংলাদেশকে আসলে সেভ করেছে। কারণ সবাই বুঝতে পারছে যে দেশ আসলে খুবই দুর্বল একটা পজিশনে আছে এবং সেই দুর্বল পজিশনটার কারণে দেশের মধ্যে দেশটাকে ধরে রাখা, দেশটাকে আগলে রাখার যে অনুভূতিটা, সেটা সকল জনগণের মধ্যে কিন্তু সমানভাবে কাজ করেছে। কিন্তু আপনি যদি তার পরবর্তী 6 মাসের পরিস্থিতি দেখেন, দেশের মধ্যে কিন্তু আমরা বারবার বলেছি, বারবার যখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমাদের আহ্বায়ক কমিটি তৈরি হচ্ছিল, তখন আমরা কিন্তু প্রথম দিন বলছিলাম যে দেশের মধ্যে এই মুহূর্তে যে দরকার একটা সার্বিকভাবে ঐক্যমত, সকলের মধ্যে একটা রাজনৈতিক ঐক্যমতই কিন্তু দেশকে নির্বাচনের আগ পর্যন্ত এক ধরনের উত্তরণ ঘটাতে পারবে। কিন্তু দেশের মধ্যে যে এক ধরনের রাজনৈতিক বিভাজন, একই সাথে সামাজিক বিভাজিতভাবে যে আমরা বিভাজিত হয়ে যাচ্ছি, সেটার একটা প্রতিফলন কিন্তু সার্বিক দিকে তৈরি হচ্ছে। এই বিভাজনটা একটা বড় কারণ হচ্ছে এখানে অবিশ্বাস। কেউ কাউকে কিন্তু রাজনৈতিক শক্তিগুলোর দিকে যদি তাকান, এখানে এই রাজনৈতিক শক্তিগুলোর সাথে কিন্তু সরকারের এক ধরনের একটা অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের সাথেও কিন্তু সরকারের অনেক সময় এক ধরনের অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়। যখন দেশের সারফেস লেভেলের যে বিষয়গুলো আমরা দেখি, সকলের মধ্যে কমিটমেন্টের যখন একটা ঘাটতি আমরা দেখি, তখন কিন্তু স্বাভাবিকভাবে জনগণের যারা ক্ষতি করতে চায় তারা কিন্তু এই জিনিসগুলোর সুযোগ নেয়। এবং পুলিশের পরিস্থিতি যদি আপনি দেখেন, পুলিশকে তো আমরা যতবারই পুলিশের সাথে কথা বলতে গেছি, মানে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে কথা বলতে গেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলতে গেছি, আমাদের কিন্তু একটা উত্তরই দেওয়া হয়, যেটা আমি মেনে না নিতে চাইলেও আমাকে অনেক সময় শুনতে হয় যে যেহেতু বর্তমানে 1,80,000 পুলিশ কর্মকর্তার মধ্যে 90,000-ই হচ্ছে আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত, একদম বেছে বেছে হচ্ছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন প্রায় মোর দ্যান হাফ হচ্ছে এখানে আওয়ামী লীগের আমলে এবং আওয়ামী লীগের মদতপুষ্ট লোকজন হচ্ছে পুলিশের মধ্যে কর্মরত থাকে, তখন কিন্তু সরকারের জন্য এটা ট্যাকেল দেওয়া অনেকখানি কষ্টকর হয়ে পড়ে। এখন আমার যেটা এখানে আমি বারবার কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে বলে আসছিলাম যে এখানে যে থানাগুলো থেকে গুলি করা হয়েছে, আপনি যদি ইউএনের রিপোর্টটা দেখেন, ইউএনের রিপোর্টটাতে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে যে কোন কোন থানাগুলো থেকে গুলি চালানো হয়েছে সাধারণ মানুষের উপর, এবং এই থানাগুলো চিহ্নিত করে যদি এখানে তাদেরকে ছাঁটাই করা হইতো, তাদেরকে হচ্ছে গ্রেফতার করা হতো, তাহলে কিন্তু বাকি যে পুলিশ সদস্যরা আছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের একটা স্বস্তিও তৈরি হতো যে আচ্ছা ঠিক আছে, হয়তো সরকার আমাকে এখন একটা সিকিউরিটি দিবে। যেটা 7 আগস্টে যখন পুলিশ
পুলিশরা তাদের এক ধরনের সংস্কারের জন্য একটা প্রস্তাবনা হাজির করেছিল, তখন সেটার সাথে কিছুটা এই বিষয়টার মিল আছে। তার মানে গভর্নমেন্টের পক্ষ থেকেও যে ফর্মে আমরা উদ্যোগগুলা আরেকটু বেটার উদ্যোগ তারা নিতে পারতো, এটা আমি মনে করি। এবং অবশ্যই এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বর্তমানে আছেন, ব্রিগেডিয়ার জাহাঙ্গীর, উনি যে ফর্মে আসলে বিষয়গুলোকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করেছেন, আমার কাছে এটা যথেষ্ট ওয়াইজ মনে হয়নি। এবং আমাদের বর্তমানে যদি আপনি দেখেন পুরো উপদেষ্টা পরিষদগুলোর মধ্যে সবথেকে দুর্বলতম উপদেষ্টা বলা হয় বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা, আর হচ্ছে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, যেটা বাংলাদেশের একদমই ব্যাকবোন। স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য এই দুইটা জায়গা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ স্পট, এবং এই জায়গায় যখন সবথেকে দুর্বলতম মানুষ নিয়োগ করা হয় সেটার প্রতিফলন কিন্তু প্রতিটা ক্ষেত্রেই পড়ে। মামা, একটু জানতে চাই, আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো নানান সময় দেশে পরিবর্তনে নানান কিছু নিয়ে আওয়াজ তুলেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বারবার অবনতির দিকে যাচ্ছে, আপনারা এই বিষয়টি নিয়ে কোনো আওয়াজ তুলেছেন কি, সেই প্রচেষ্টা করেছেন কি? আমরা এই বিষয়টা নিয়ে যেটা করার চেষ্টা করেছি একদমই ফ্রম দ্য ভেরি ফার্স্ট, যে আমরা তো চেষ্টা করতাম বিভিন্ন জায়গায় যে আন্দোলন হতো আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলে অন্তত মিনিমাইজ করার চেষ্টা করি, যেহেতু সরকারের ক্যাপাসিটির একটা সংকট আছে, সেই জায়গায় অন্তত আন্দোলনকারীদের সাথে কথা বলে তারা যাতে আন্দোলনের দাবিটা একই সাথে সরকারের কাছে পৌঁছানো যায়, কিন্তু রাস্তার মধ্যে এই যে অ্যাজিটেশনটা সেটাকে যাতে মিনিমাইজ করা যায় সেটা আমরা চেষ্টা করেছি। আরেকটা বিষয় হচ্ছে আমরা সরকারের সাথে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের যে মানে আহ্বায়ক কমিটি ছিল, আমরা কয়েকবার দেখা করে তাদের সাথে আলাপ করেছি, তাদেরকে পুলিশ রিফরমেশন থেকে শুরু করে তাদের যে কি বলা যায়, তাদেরকে যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। এখন সরকারের কয়েকটা সংকট এখানে সরকারের মধ্যে আমি মনে করি যে তৈরি হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে যারা বর্তমানে উপদেষ্টা হিসেবে আছেন তারা কিন্তু পলিটিক্স করে আসেন না, আমি আসবো, এটা একটা বড় সমস্যা। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, এই যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক যে অবস্থান এখন দেখতে পাচ্ছি, রেড অ্যালার্ট জারি করার মতন অবস্থা, সোশ্যাল মিডিয়ায় যদি আমরা যাই তারা কেউ কেউ আসলে রীতিমতো নিজে থেকে সেই অ্যালার্ট জারিও করে দিয়েছেন, সন্ধ্যার পরে বের হতে সবাই ম্যাক্সিমাম মানুষই ভয় পাচ্ছেন, সেটি ঢাকা হোক কিংবা ঢাকার বাইরে হোক। এরকম একটি পরিস্থিতিতে গতকাল রাত আমরা শুনতে পেলাম যে আজকে দিবাগত রাত ৩টায় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সংবাদ সম্মেলন ডাকলেন। কি মনে হলো এই ৩টায় সংবাদ সম্মেলন কি তিনি কেন ডাকলেন, এবং এই সংবাদ সম্মেলনে আপনি কোনো ভালো কোনো কিছুর আভাস পেয়েছেন, প্রত্যাশা পেয়েছেন? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচকদেরকে শুভেচ্ছা। দেখেন, আসলে আমাদের দেশে আমরা গতানুগতিক রাজনীতির বাইরে তেমন কিছুই দেখতে পাচ্ছি না। আমরা স্বৈর শাসকদের মুখে যেরকম প্রেস নোট পেয়েছি এবং ঘটনা ঘটে যাওয়ার পরে রুটিন সংবাদ সম্মেলন পেয়েছি এবং গাল ভরা কিছু আশ্বাস সেটিই দেখতে পেয়েছি, কিন্তু আমার কানে বাজছে ওই রাজশাহীর ওই চাপাইয়ের ওই বাসের যেই নারীর উপরে শ্লীলতাহানি হয়েছিল এবং যে বাসে ৩ ঘন্টা ধরে নারী যাত্রীদের উপরে অস্বাভাবিক পাশবিক অত্যাচার চালানো হয়েছিল, তাদের কান্না আমার কানে বাজছে। আমি ভাবি, আমি যদি আমার পরিবার সহ ওই বাসে থাকতাম তাহলে আমার স্ত্রী, আমার মা, আমার বোনের কি হতো। সুতরাং যে কাণ্ডটি ঘটে গিয়েছে, যারা ভিকটিম, তাদের ব্যথা তো আমরা সারাতে পারবো না, এবং আমরা চেয়েছি যে এই ধরনের ঘটনা যেন আর পুনরায় না ঘটে, কিন্তু আমরা দেখতে পেলাম একের পর এক ঘটনাগুলো ঘটে চলছে। এখন ধরেন রাষ্ট্র বা সরকার যারা চালাচ্ছে তারা হয়তো একটা প্রেস নোট দিতে পারবে, স্ট্যাটিস্টিক্স দিতে পারবে, কিন্তু কার্যকরী পদক্ষেপের যে জায়গাটা, সে জায়গাটা প্রমাণ হবে ফলাফলের মধ্য দিয়ে। আমরা যখন রাস্তায় স্বস্তিটা ফেরত পাবো, আমরা যখন এই আত্মবিশ্বাসটা ফিরে পাবো যে আমি কর্মস্থল থেকে রাতে বাসায় ফিরতে পারবো নিরাপদে, তখনই কিন্তু আমি বুঝতে পারবো যে এই সমস্ত প্রেস নোট এবং এই সমস্ত সংবাদ সম্মেলন ওয়ার্ক করছে। আবার আজকে রাত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটা উন্নতি হবে না এমন প্রত্যাশাও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা করেছেন। আজকে কি আপনি, ইতিমধ্যে রাত হয়েই গেছে, 10টার বেশি বাজে, উন্নতি দেখেছেন? দেখেন, উন্নতি বুঝতে হলে তো রাস্তায় অবস্থান করতে হবে এবং মধ্যরাত অবধি থাকতে হবে এবং দেখতে হবে যে ছিনতাইকারীরা আমাকে ছিনতাই করে কিনা। আমি যে এলাকায় থাকি, আমি দিনে দুপুরে 11:30টার সময় 2জন ছিনতাইকারী, আমি রিকশায় আসছিলাম, আমাকে ধরলো এবং ধরে পরিচয় দিল যে আমি এই এলাকার স্থানীয় বাসিন্দা, আমি একজন, আমার নামে 3টা খুনের মামলা, সবাই আমাকে কি বললো যে খুনি সাগর বলে জানে, আমি মোবাইল নেব না, আপনি আমাকে কিছু টাকা দিয়ে দেন। তা আমি তাকে বললাম যে এই প্রকাশ্য দিবালোকে আপনি এটা করছেন, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, আপনি ভুল জায়গায় হাত দিয়েছেন। এবং আমি অত্যন্ত সাহসিকতার সাথে এবং আরেকটু বুদ্ধিমত্তার সাথে ওই 2জন বয়স্ক ছিনতাইকারীকে
ধানমন্ডি আবাহনী মাঠের কাছে দুপুর 11:30টায়, সকাল 11:30টায় আমি তাদেরকে ফেস করলাম এবং আমি কোনোভাবে বেঁচে গিয়েছি। তাহলে আমার মতো একজন আইনজীবীর যদি এই অবস্থা হয়, যে হলো এই সমস্ত অপরাধীদের মামলার মধ্যেই থাকে, তাহলে সাধারণ মানুষ যারা অপরাধীদেরকে চেনে না, অপরাধী সামনে আসলেই যে অজ্ঞান হয়ে যায়, তাদের কি অবস্থা হবে দিনে দুপুরে যখন এটা ঘটে। ফলে আমি দেখতে চাই যে রাস্তায় এই ঘটনা আর ঘটছে না। এখন ধরেন আমরা জানি যে আমাদের পুলিশ বিভাগ ভেঙে পড়েছে, আমরা জানি যে আমাদের সরকারের ক্যাপাসিটির অনেক ঘাটতি আছে। এরকম একটি চ্যালেঞ্জ সামনে নিয়েই তো এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিল। আপনি যখন একটা সংসার চালানোর দায়িত্ব নেন, আপনি যদি সেই দায়িত্ব পালনে ফেল করেন, নৈতিকভাবে আপনার দায়িত্ব বর্তায় সেটা জাতির সামনে স্বীকার করার যে আমি পারছি না, আমি এই দায়িত্ব পালনে অপারগ। কিন্তু আপনি বারবার আপনি প্রত্যাশার জায়গা তৈরি করবেন এবং বারবার ফেল করবেন, তাহলে নৈতিকভাবে ওই পজিশনে আপনি থাকতে পারেন কিনা সেটি নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি বারবার কিন্তু আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবি উঠছে। বি.এম. মোশাররফ হোসেন ঠিক যে সময়টাতে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবি উঠছে, আইন শৃঙ্খলার অবনতির পরিস্থিতি দেখে, ঠিক একই সময় তিনি আবার বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি। কি মনে করছেন যে স্যাটিসফ্যাক্টরি হওয়া সম্ভব? গত রাত 3টার সময় আমরা যে ধরনের ঘটনা দেখেছি, বেশ কিছু ঘটনা আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার কারণে, সিসি ক্যামেরার কল্যাণে কিন্তু আমরা অনেক ধরনের ঘটনা আমাদের সামনে দেখতে পাচ্ছি। যে ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে, এরপরেও স্যাটিসফ্যাক্টরি শব্দটি বলার সুযোগ আছে কিনা? না, এটা হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার নিজের দৃষ্টিভঙ্গি থেকে বলেছে, কিন্তু আপনার কাজের মূল্যায়ন তো হবে যে জনগণ কিভাবে আপনাকে দেখে তার উপরে। আমাদের এখন বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে মনে হচ্ছে যে সরকার সম্পূর্ণ ফেল করছে। বিশেষ করে আইনশৃঙ্খলা অবস্থার এত অবনতি, এটা কখনোই চিন্তা করা যায় না। এখন যে কথাটি ওবামা একটা চমৎকার কথা বলেছে, আমি তাকে এই কথাটা সমর্থন করি, যে এখানে যাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, আপনি দেখেন যে কোনো কিছুর একটা অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন আছে এবং একটা দক্ষতার একটা কথা আমরা বলি। এই যে উপদেষ্টা মণ্ডলী যাদেরকে নেওয়া হয়েছে, অধিকাংশ লোক কিন্তু সেই অভিজ্ঞতা বলেন, দক্ষতার বলেন, তার অভাব কিন্তু আমরা প্রতিটি কাজে আমরা লক্ষ্য করছি। কারণ আপনি দেখবেন রাজনৈতিক সরকারের কিন্তু একটা কমিটমেন্ট থাকে এবং তার একটা মূল্যায়নের বিষয় থাকে, যে রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে উনি মনে করে আজকে যদি আমি জনগণের প্রত্যাশাটা পূরণ না করতে পারি, আগামী নির্বাচনে আমাকে জনগণ প্রত্যাখ্যান করবে। এই একটা কমিটমেন্টের জায়গা থাকে। কিন্তু এখানে ইন্টিরিয়াম গভর্নমেন্ট যারা ক্ষমতায় আছে, এখন দায়িত্ব আছেন, তারা সবাই জানে যে এরা ইলেকশনও করবে না আর ক্ষমতায় থাকারও এদের কোনো সুযোগ নেই। সুতরাং এদের মধ্যে একটা উদাসীনতা আমরা লক্ষ্য করি। যে আজকে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন আপনি, উনি দেখি চেষ্টা করে, কিন্তু ওনার রেফারেন্স বলেন, ওনার কমান্ড বলেন, এটাতে আমার মনে হয় জনগণ খুব আশ্বস্ত হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ আপনি একদিকে বলছেন যে আজকে রাত সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যাবে, তা আমরাও কিন্তু যখন আসছে আমরা হয়তো ভেবেছিলাম রাজপথে বা কোথাও আমাদের হয়তো গাড়িতে ব্যারিকেড হবে, চেক হবে, পেট্রোলিং হবে, আমাদেরকে হয়তো নিজেদেরকে সার্চ করবে, কিন্তু কোনো কিছুই আমরা লক্ষ্য করলাম না। তো সুতরাং সন্ধ্যার পর কোথা থেকে শুরু হবে এটা কিন্তু আমরা এখনো। আরেকটি কথা বলছিলেন, রাজনৈতিক দলের সাথে এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের, সেটাও কি একটি বড় কারণ বলে আপনি মনে করেন আইন শৃঙ্খলার অবনতি? এখানে আমি যদি মনে করি যে অবিশ্বাসটা তৈরি হয়েছে, এর অনেকটা দায়ভার আমাদেরকে নিতে হবে, অনেকটা নিতে হবে। কারণ আপনি দেখেন এই গভর্নমেন্টের মূল সেন্টিমেন্ট তৈরি হয়েছে একটা নিউট্রাল ক্যারেক্টারের মাধ্যমে। মানুষ মনে করেছিল এই সরকারটা আমাদের সবার, কিন্তু এখন এদের কিছু কার্যক্রমের মাধ্যমে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক শক্তির, এই যে ওবামা বলেছে ওনারা গিয়ে দেখা করেছে, আপনি আর আমি যে পারবো গেলেই দেখা করতে, অর্থাৎ জনগণের মাঝে একটা মেসেজ গিয়েছে যে এই সরকারকে পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি। সুতরাং এইটাকে কীভাবে আর সচল করবে, আরও সাকসেস করবে, এই দায়িত্ব কিন্তু তাদেরও রয়েছে। আর রাজনৈতিক দলগুলি কিন্তু স্বেচ্ছায় সমর্থন দিয়ে যাচ্ছে। আপনি যেখানে বলেন সেখানে রাজনৈতিক দলগুলো আছে। মাননীয় প্রধান উপদেষ্টা যখন ডাকে, তখন যে ওই যে গণভবন না, তো ওইটা হলো ফরেন সার্ভিস একাডেমিতে হাজির হয়। আবার প্রধান উপদেষ্টা যখন বলে যে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে, তখন রাজনৈতিক দলগুলো রাজপথে গিয়ে দাঁড়ায়। এদের কিন্তু আপনি এখন পর্যন্ত এই সরকারকে সহযোগিতা করছেন এই অভিযোগ কিন্তু নাই, কিন্তু তারপরও কেন হচ্ছে না? অর্থাৎ দূরত্ব আসলে খুব দৃশ্যমান হচ্ছে। ওমামা, এই অবিশ্বাসের দায় যেটি কথা বলছিলেন আমাদেরকে বি.এম. মোশাররফ হোসেন, সেই দায় কি আপনারা নিতে চান? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি সেই দায় নিবে? না, এখন আমরা যে এখানে কি আমি কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জায়গা থেকে গিয়েছি, বাট আমাদেরকে তো যখন আমরা রাস্তাঘাটে হাঁটি
সাধারণ জনগণের কিন্তু একটা এক্সপেকটেশন থাকে যে আচ্ছা ঠিক আছে ওনাদের বললে হয়তো একটা সমস্যার সমাধান হবে, বা এখানে যে চুরি ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, পুলিশকে তো পাওয়া যায় না, এরকম একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে আমার একটা মানুষকে ইমিডিয়েট একটা সলিউশন দিতে হচ্ছে। এই যে পরিস্থিতিগুলো এমনভাবে ভেঙে পড়েছে পুরো সিস্টেমটা, সেটা তো আসলে কিছু জায়গায় আসলে জোড়াতালি দিয়ে নানানভাবে টিকিয়ে রাখতে হচ্ছে, বাস্তবতা হচ্ছে এটা। এখন সরকারও অনেক জায়গায় কি আপনারা রাজনৈতিক দলগুলোকে দেখতে পাচ্ছেন না, পুরনো রাজনৈতিক এখন রাজনৈতিক দলগুলো তো অনেক জায়গায় অসহযোগিতা করছে, এটাও তো আমরা দেখছি। ধরেন মানে এত উদাহরণের দিকে না যায়, কিন্তু স্থানীয় পর্যায়ে যে ভয়াবহ পরিমাণে চাঁদাবাজি হচ্ছে, বা এখানে প্রাতিষ্ঠানিকভাবে যে একটা মানে পদায়ন থেকে শুরু করে নানান বিষয়, সবকিছুর মধ্যে তো আসলে পলিটিক্যাল পার্টিগুলো তাদের স্টেকগুলো বুঝে নেওয়ার চেষ্টা করছে, যার কারণে পলিটিক্যাল পার্টি যদি এসে বলা শুরু করে যে গভর্নমেন্ট আমাকে স্টেকটা দিচ্ছে না, জিনিসটা তো আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। গভর্নমেন্ট আপনারা যদি প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান বা মাঠের দিকে তাকান, প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু বিএনপি আর জামাতের মধ্যে দখল হয়েছে। তো এখানে তো তারা নিজেরাও ওই বিষয়গুলো অস্বীকার করতে পারবে না, কিন্তু এখন এসে যদি বলার চেষ্টা করে যে আচ্ছা ঠিক আছে গভর্নমেন্ট তাদের প্রতি যথেষ্ট পরিমাণ সহনশীল না, গভর্নমেন্ট তাদের প্রতি কোঅপারেটিভ না, এই জিনিসটা তো আসলে তাহলে কি করলে আসলে এটা কোঅপারেটিভিটি বোঝা যায়? এটা তো আসলে একটা পয়েন্ট। এই প্রশ্নটাই আমি রাখতে চাই মোশাররফ হোসেন আপনার কাছে। রাজনৈতিক দলগুলো অসহযোগিতা করছে, চাঁদাবাজি করছে, সেই সাথে দখল বাণিজ্য করছে, নিজেদের স্টেক বুঝে নেবার জন্য যা ইচ্ছা তাই করছে। আমি আসবো, আপনার উত্তর নিতে চাই, তবে জি25 প্রাথমিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিত রাজকাহন দেখছেন। এবিএম মোশাররফ হোসেন, অভিযোগ আসলে নানামুখী। আজকে আপনি নিশ্চয়ই জানেন আইন উপদেষ্টা বলেছেন টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে, সেটি তিনি ফ্যাসিস্ট সরকার, বিগত যে সরকার ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র তিনি বললেন যে রাজনৈতিক দলগুলো অসহযোগিতা করছে, চাঁদাবাজি করছে, নিজেদের স্টেক বুঝে নেবার জন্য দখলদারিত্বে তারা মেতে উঠেছে। এই এত অভিযোগ আসলে কিভাবে সামাল দেব আমরা? না, এটা হলো এই যে অভিযোগগুলির সমাধান করার দায়িত্ব কার? এই প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের। কিন্তু তারা কেন ফেল করছে? বিএনপির কোনো দায়িত্ব নেই যে চাঁদাবাজির যে অভিযোগ আসছে? আমি একটু বলি, আমাকে যেমন আজকে বলা হচ্ছে যে আসিফ নজরুল সাহেব বলেছে টাকা দিয়ে, হ্যাঁ এটা আমরা তো বিশ্বাস করতে চাই যে আওয়ামী লীগ দীর্ঘ 15.5 বছর বাংলাদেশটাকে এমন লুটপাট করেছে, তাদের কাছে অসংখ্য টাকার সন্ধান আছে বা আছে। তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন এই 7 মাসে বলেন? আমরা দেখেছি আন্তর্জাতিক আদালতে কিছু মামলা চলছে, অন্য যারা আছে, এবং আমরা সর্বোচ্চ দেখলাম মানে 137 জন মোট অ্যারেস্ট হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে। তা আপনি দেখেন 3টা সংসদ নির্বাচন, 3-5-1500 এমপি তাদের ছিল, উপজেলা চেয়ারম্যান 3টা, মেয়র 3টা, পরিষেবা নিয়ে তাদের মিনিমাম তো আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হওয়া উচিত ছিল 10 থেকে 15,000 টাকা, সেই পরিমাণ হয়েছে। তাহলে এই যে নিষ্ক্রিয়তা, এর জবাবটা কে দেবে? আসিফ নজরুল এটা তো জবাবটা দেওয়া উচিত ছিল ওনার, উনি দেয় নাই। তারপর আপনি দেখবেন যে হ্যাঁ বিদেশি ষড়যন্ত্র আমরা জানি নির্দিষ্টভাবে যে আজকে ইন্ডিয়ার মতো একটা দেশ বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে, সেখানে অর্থ ব্যয় হচ্ছে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। আপনি দেখেন, আমি জানি না ওবামারা এটা নিশ্চয়ই তাদেরও এটা নজরে এসেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায় 30 থেকে 40টা অনলাইন পোস্টাল চালায় তারা, এবং উদ্ভট বক্তব্য দেয় এক একটা। আপনি যদি দেখেন এই ইউনূস সাহেব পালিয়ে যাচ্ছে, সব সেনাবাহিনীর সাথে তাদের সম্পর্ক খারাপ হচ্ছে, পুলিশ প্রশাসন বিট্টা করছে, মানে এমন মুখরোচক কিছু খবর তারা দিচ্ছে যার জনমতের সামনে। এখন আপনি গ্রামগঞ্জে যান, তারা তো বোঝে না কোনটা ফেক আর কোনটা আসল, এটা বোঝে। তো এইগুলি প্রতিরোধ করার দায়িত্ব তো সরকারের সেইভাবে পরিচালনা চালানো উচিত। কিন্তু রাজনৈতিক দলগুলোরও তো খানিকটা দায়িত্ব আছে, তাদেরও তো একটা দায় আছে। শুনেন, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না, আমি বারবার আপনার পক্ষে গিয়ে কাজ করবো, এটা হয়? এই সরকার এই যে 7 মাসে আপনি দেখেছেন 3বার রাজনৈতিক দলকে মাত্র ডেকেছে, 3বার। এর মধ্যে একবার হলো কি, ওই যে আওয়ামী লীগ মাঠে নামবে, তাও আমাকে সোহেল ভাই যারা শীর্ষ নেতারা এরা বলেছে যে 15-20 মিনিট বা 30 মিনিটের ব্যাপার, অবহিত করেছে, সবাই বলছে আপনার সাথে আছে। আরেকবার বলেছে ওই যে ইন্ডিয়ার ব্যাপারে, সকল রাজনৈতিক দল গিয়ে সমর্থন দিয়ে এসেছে এক। আর লাস্টে এই যে সংস্কার নিয়ে একটু করতাম। তো একটা দলের আপনি একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেবেন, আগামী দিনে দেশ কীভাবে পরিচালিত হবে, কীভাবে সংস্কার হবে, কিভাবে আগামী দিনে আমরা গণতন্ত্রের পথে যাত্রা করব, কিভাবে ফ্যাসিস্টদের মোকাবেলা করব, এ তো ঘন্টার পর ঘন্টা আলোচনা উচিত। আপনি বিভিন্ন বক্তব্য হবে, বিতর্ক হবে, ঝগড়া হবে, সর্বশেষ একটা জায়গায় গিয়ে আমরা উপনীত হব। তার কোনো আলামত কি আপনি লক্ষ্য করেন? শুধু রাজনৈতিক দলগুলিকে আপনি অভিযুক্ত করে যাচ্ছেন।
আপনার ফাংশনটা কি, আপনার দায়িত্বটা কতটুকু পালন করেছেন, সেটা তো আপনাকে আগে বিচার করতে হবে। এই প্রশ্নটি আমি একটু উমামা আপনার কাছেও করতে চাই। আপনাদের যে নতুন রাজনৈতিক দল আসছে সেই দলটিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদের সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক খানিকটা ভালো অন্যান্য রাজনৈতিক দলের চাইতে। এই অভিযোগকে আপনারা কিভাবে খণ্ডিত করবেন? এবং এই কারণেই আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পরিকল্পিতভাবে যে অবনতির দিকে যাচ্ছে, সেটি যারা করছেন, যদি কেউ পরিকল্পিতভাবে করে থাকেন, তারা সুযোগটা বেশি কাজে লাগাতে পারছেন কিনা? এখানে ছাত্রদের তো একটা নতুন রাজনৈতিক দল হচ্ছে এবং সব বাংলাদেশে বর্তমানে আমরা যে সিচুয়েশনে এসে পৌঁছেছি এটা কিন্তু একটা খুবই ক্রাইসিস মোমেন্ট, যেখানে স্টুডেন্টদের এসে একটা দেশের দায়িত্ব নিতে হচ্ছে, যেখানে আমাদের সকল অন্যান্য যে ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলো কিন্তু 15 বছর ধরে একটা ধাক্কাধাক্কির মধ্যে গিয়েও সরকারকে ফেলতে পারেনি। তো এটা একই সাথে একই সাথে অনেকগুলা সমস্যাও সমাধান করে, কিন্তু অনেক ধরনের দ্বন্দ্বও তৈরি করে। এখন ছাত্রদের মধ্যে থেকে যখন নতুন একটা রাজনৈতিক শক্তি এখানে ইমার্জ হবে, তার মানে এখানে যদি আমি একটা স্পেস চিন্তা করি, স্পেসের মধ্যে কিন্তু তারা এন্টার করতে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এখানে পলিটিক্যাল পার্টিগুলার পক্ষ থেকে এক ধরনের রেজিস্ট্যান্স থাকবে এবং যখন ছাত্ররা ঢুকতে যাবে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সবসময়ই বলে এসেছি যে গভর্নমেন্টের ওই নিরপেক্ষতাটা আসলে করতে হবে, মেনটেন করতে হবে। এখন ছাত্ররা যদি নতুন রাজনৈতিক দল বানায়, সেটা তার মতো করে বানাতে পারে, যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন সময়, একটা ক্রাইসিস পিরিয়ড, সেটা বানাতে পারে, জনগণের মধ্যে সেটা চাহিদা আছে। কিন্তু সরকারের তো আসলে সবাইকে নিয়ে চলতে হবে, সকলের সাথে বসে ওঠা বসা করে সকলের অভিমত নিয়ে কিন্তু চলতে হবে। এবং আমরা এই অভিমত নেওয়ার পথে তো আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ধরনের বাধা তৈরি করিনি, বরং আমরা বারবার সরকারকেই আহ্বান জানাচ্ছি, যেহেতু এই মুহূর্তে পরিস্থিতিটা খুব ভালো না এবং এখানে নানান ধরনের স্টেক হোল্ডার আছে, আপনি সবার সাথে বসেন, ঘন ঘন বসেন। এবং আমি আরেকটা কথা বলেছিলাম এক সময়, যে আমাদের যে বিভিন্ন উপদেষ্টাগুলো আছেন এখানে মাত্র 23 জন উপদেষ্টা, আমাদের পুরো বাংলাদেশ হ্যান্ডেল করার জন্য শুধুমাত্র 23 জন উপদেষ্টা, তাও প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একজন হচ্ছে যে ফ্যাসিস্টদের ফ্যাসিলিটেটর দ্বারা ঘেরা তাদের মন্ত্রণালয়গুলোতে। তো একটা মানুষ তো ওই সিচুয়েশনে ফাংশন করারও তার জন্য খুব টাফ। এইটা তারা কিন্তু অনেকবার স্বীকারও করেছেন। তখন কিন্তু আমরা বলেছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে এক একজন উপদেষ্টার আপনারা পরামর্শক নিয়োগ করতে পারেন, বা আপনারা সার্চ কমিটি নিয়োগ করতে পারবেন, যে আচ্ছা একটা মন্ত্রণালয় যদি আপনার পদায়ন করতে হয় বা নিয়োগ দিতে হয়, তাহলে এটা উপদেষ্টার উপরে চাপটা না থেকে একটা সার্চ কমিটি থাকুক 5 জন বা 10 জনের, ওরা এখানে খুঁজে বের করবে। এক একটা সেক্টরের জন্য আলাদা আলাদা মানে পরামর্শক থাকতে পারে উপদেষ্টাদের। তাহলে কিন্তু উপদেষ্টাদের নিজেদের উপর থেকেও চাপটা কমে, আর জনগণের সাথে তার যে কানেক্টিভিটি এটা তৈরি করার সুযোগটাও কিন্তু তাদের ছিল, যেটা উপদেষ্টারা আমি দেখেছি বারবার তাদেরকে বলা সত্ত্বেও তারা কিন্তু জনগণের সাথে ওই কানেক্টিভিটি তাদের নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই জায়গা থেকে অনেক বেটার একটা কাজ করেছেন। শফিক ভাই উনি কিন্তু পিএস হিসেবে বারবার স্পোক্স পারসন হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পজিশন সেটাকে বা গভর্নমেন্টের পজিশনটাকে উনি ব্যক্ত করেছেন, কিন্তু অন্যান্য যে উপদেষ্টা হ্যাঁ একসাথে করার কথা ছিল সেটা কিন্তু হয় নাই। আবার আপনি যদি উপদেষ্টা পরিষদের দিকে তাকান, এতগুলো মন্ত্রণালয় এটা সামলানোর জন্য শুধুমাত্র 23 জন উপদেষ্টা, সেটা কোনোভাবেই মানে খুবই কম মানুষ। এখন গভর্নমেন্ট তো যে পরিস্থিতিতে গিয়ে পৌঁছাচ্ছে, দেখা যাচ্ছে কাউকে অ্যাপ্রোচ করলে তার উপদেষ্টা পরিষদে যেতেও যাচ্ছে না। তো এটা তো সার্বিকভাবে একটা দেশের হেলথের জন্য খুব একটা ভালো না। জি, এই যে দেশের জন্য ভালো না সেই অভিযোগ কিন্তু বিএনপিও করছে। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী অনেক ধরনের কমিটির কথা উমামাও বলছিলেন, আসলে আমরা অনেক ধরনের কমিটি করছি, অনেক কিছু হয়তো আমরা পদক্ষেপ নিচ্ছি, কিন্তু সব কিছু কোনো ঘটনা ঘটে যাবার পরে নিচ্ছি, প্রতিরোধ করতে পারছি না। মির্জা ফখরুল বলেছেন নতুন খেলা শুরু হয়েছে, দেশে এক ধরনের গৃহযুদ্ধের আভাস তারা দেখতে পাচ্ছেন। সেই পরিস্থিতির দিকেই কি আসলে আমরা এগোচ্ছি? গৃহযুদ্ধের কথা তো এখন মানুষের মুখে মুখে, কিন্তু এই কথা তো সত্য যে বর্তমান অন্তর্বর্তী সরকার একটা রাজনৈতিক পুলসেরাতের মধ্যে আছে। এই রাজনৈতিক পুলসেরাত তো তাকে পার হতে হবে, এবং পুলসেরাত পার হওয়া তো এত সহজ কাজ না। এবং আপনি জানেন যে এটা পুলসেরাত, এবং এই পুলসেরাত পার হওয়ার ওয়াদা করেই আপনি দায়িত্বটা নিয়েছেন। ফলে এখানে সমস্যার গভীরে হাতটা দিতে হবে। সমস্যার গভীরতাটা কোথায়? সমস্যার গভীরতা হলো এই যে আমাদের সিভিল প্রশাসন এবং মিলিটারি প্রশাসন, দুই প্রশাসনের মধ্যেই একটা সংক্রমণ ঘটেছিল, স্বৈর শাসনের একটা সংক্রমণ ঘটেছিল। সেই সংক্রমণের হাত থেকে এটাকে উদ্ধার করার চ্যালেঞ্জ। এবং আরেকটি বড় বিষয়, এবং একজন বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্র্যাকটিসরত আইনজীবী হিসাবে আমি বলতে পারি যে আমাদের সর্বোচ্চ আদালতে সেখানে আপনি যদি বিচারগুলো ঠিকমতো না করতে পারেন, তাহলে একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়। অপরাধীরা যখন বিচারহীনতার মধ্যে সংস্কৃতির মধ্যে ঢুকে যায়, তারা তখন ভাবে যে অপরাধ তো করাই যায়। এবং আজকে যে লুটের টাকা উদ্ধার করাটা একটা বড় দায়িত্ব ছিল। এবং আমরা কেন তালিকা দেখলাম না? আজকে তো প্রতিদিন সেই তালিকা আমাদের সামনে থাকার কথা, যে কত হাজার কোটি টাকা
কিভাবে লুট হয়েছে। আজকে মার্কিন প্রশাসন বলছে যে বাংলাদেশে কত হাজার কোটি টাকা যেন তারা ঢেলেছে, তো সেইটা সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা কোথায়, কাকে কাকে সেই টাকা দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে এবং সেই টাকা কোথায়। এবং একই রকমভাবে আমি বলবো যে আমাদের দেশে যে আমরা শুনেছিলাম যে শয়তান ধরার যে অভিযান, ডেভিল হান্ট, তারা শুধু ডেভিল ধরলো, উইচ তো ধরলো না। তো সুতরাং এখানেও দেখবেন যে মেধার যে ক্রাইসিস, আপনি শব্দ চয়নের মধ্যেই কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মেধার ক্রাইসিস আমরা লক্ষ্য করছি। এবং আমরা আন্দোলন করেছি কোটা নয় মেধা, কিন্তু আমরা কি দেখতেছি, আমরা দেখছি যে পদায়নী সরকার যেগুলো করছে সেগুলো রাজনৈতিক বিবেচনায় হচ্ছে, রাজনৈতিক কোটায় হচ্ছে। তো সেটা কি মানুষ দেখে না? কাদেরকে বেশি বিবেচনা করা হচ্ছে? এখন এইটা তো একটা ইনভেস্টিগেশনের ব্যাপার। বিএনপি বলবে যে আমরা কিছুই পাই নাই, জামাত বলবে যে আমরা কিছুই পাই নাই, আর বৈষম্য বিরোধী ছাত্ররা বলবে আমাদের তো বয়সই হয় নাই পদায়নে যাওয়ার। সুতরাং পদায়ন তো হচ্ছে, কিন্তু এইটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি যারা পদায়িত হচ্ছেন তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সেটা কি? আজকে হাইকোর্টে আপনার হাজার হাজার আসামি আসতেছে, আপনি বিচার করতে পারছেন না, কোর্ট বেঞ্চ নাই। আমরা তো দেশের একজন সেরা মেধাবী প্রধান বিচারপতি পেয়েছিলাম, কিন্তু কেন হচ্ছে না? আমাদেরকে আজকে আদালতে ব্যানার টানাতে হয় যে বিচার করার বেঞ্চের সংখ্যা বাড়ান, হচ্ছে না। তো ফলে এই যে সদিচ্ছার যে অভাব, সবটাই যে শুধু ক্যাপাসিটির ঘাটতি তা কিন্তু নয়, এখানে সদিচ্ছার অভাব আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা কথা আমি আপনাকে বলি, কবির ভাষায়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদটাকেও মনে হবে যেন একটা ঝলসানো রুটি। আজকে বাজারে যে ক্রাইসিস, আজকে অধ্যাদেশ জারি করে আপনি ট্যাক্স ভ্যাট বাড়াতে পারেন, অধ্যাদেশ জারি করে গরিব শ্রমজীবী মানুষের জন্য 30,000 টাকা মাসিক জাতীয় ন্যূনতম মজুরি আপনি ঘোষণা করতে পারেন না। আজকে মানুষের ভেতরকার যে ক্রাইসিস, যে অস্থিরতা, এবং আজকের যে মবতন্ত্র, আমরা আগে বলতাম মগের মুল্লুক, এখন হয়ে গিয়েছে মবের মুল্লুক। তো সেই মবের মুল্লুক আপনি আইনশৃঙ্খলার অবনতি নয় কি সেটা? তো সেই জায়গায় ঘটনা ঘটে যাওয়ার পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে হাজির হয়, অর্থাৎ সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে তারা ঝাড়তে আসে। তাহলে এই যে ধাঁধা, রাজনৈতিক ধাঁধা মানুষ কিন্তু বুঝতে পারছে। এই জন্যই আজকে দরকার যে গৃহযুদ্ধের আলামত, আজকে দরকার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা রাজনৈতিক এখতিয়ার সম্পন্ন একটা সরকার, নির্বাচিত গণতান্ত্রিক সরকার। আজকে নতুনদেরকে আমি স্বাগত জানাই, তারাও পরীক্ষা দিক, পুরনোদের সাথে তারা প্রতিযোগিতা করুক, করে তারাও পার্লামেন্টে আসুক এবং তারাও জাতি গঠনে ভূমিকা রাখুক। এবং নবীন প্রবীণের যে এই পজিটিভ কম্পিটিশন, এই পজিটিভ কম্পিটিশনের মধ্য থেকে জাতি একটা সমৃদ্ধ বাংলাদেশ পায়। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করি, কিন্তু যে গোলকধাঁধার কথা আপনি বলছিলেন উমা ফাতেমা, এই গোলকধাঁধার মধ্যেও তো গোলকধাঁধা থেকে বেরিয়ে আসতেও তো সবার যে ঐক্যমতের কথা আমরা শুনেছি বা বলেছি দীর্ঘ 6 মাস ধরে, সেটি খুবই প্রয়োজন। যখন আসলে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল তারা নতুন খেলা দেখতে পাচ্ছে, দেশকে গৃহযুদ্ধের দিকে এই সরকার ঠেলে দিতে চাইছেন কিনা সেই রকম কোনো সন্দেহ তাদের মাঝে জাগছে, সেই জায়গা থেকেও তো বের করে হয়ে আসতে হবে আমাদের। সেখান থেকে বেরোবারই বা উপায় কি? এরকমভাবে চলতে থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর আমরা সামনে নির্বাচন কতখানি আসলে সঠিকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো সেই প্রশ্নও তো বারবার থেকে যায়। আমি উত্তর নিব। আরো একটি বিরতির সময় হয়েছে। জি25 নিবেদিত রাজকাহন থেকে আরো একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। জি25 নিবেদিত রাজকাহন দেখছেন। উমা ফাতেমা, এই গোলকধাঁধা, বিএনপির ভাষায় এই নতুন খেলা কিংবা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া, সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনকার যে অবস্থা আমরা দেখছি, যে অবনতি আমরা দেখেছি, সবকিছু কি কোনো না কোনোভাবে নির্বাচনকে বিলম্বিত করার কোনো কলকাঠির উদ্দেশ্য? না, আমার কাছে বরং মনে হয়েছে নির্বাচনকে এগিয়ে আনারও একটা প্রসেস হতে পারে। এখানে গৃহযুদ্ধের যে একটা আশঙ্কা, যদি আমরা একটু ট্র্যাজেক্টরিগুলোর দিকে দেখি, মানে সিচুয়েশনগুলো খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরেন কালকে সকালবেলা পর্যন্ত কিন্তু কারো মাথায় আসেনি যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে, কালকে বিকালবেলা থেকে সবার একটা রব উঠে গেল যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাই। মানে এই দাবিটা ইনভ্যালিড না, দাবিটা যথেষ্ট ভ্যালিড, এবং আমরা সবাই যে সিচুয়েশনে এসে পৌঁছাচ্ছি, আমরা সবাই মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টার আসলে ওই দায়িত্বটা জাহাঙ্গীর সাহেবের এখন ছেড়ে দেওয়া উচিত। কিন্তু আমরা যদি দাবিগুলোর যে প্রসেসে দাবিগুলো উঠছে এগুলোর দিকে তাকাই, এটা মনে হচ্ছে অনেক বিরোধী ছাত্র আন্দোলনও কি মনে করছে এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেখানে দাঁড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করা উচিত? আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু আলাদা করে কোনো স্টেটমেন্ট এই বিষয়ে দিইনি। তবে হাসান ভাই বলি, আমরা সরাসরি বলেছি যে এখানে গত 6 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে পরিস্থিতি হয়েছে, ইভেন লাস্ট 4th of February পরে গিয়ে যেভাবে করে হচ্ছে অনবরত ভাঙচুর, মব এগুলো চলেছে, আমরা সবাই কিন্তু একদম অতিষ্ঠ হয়ে গেছে। আমরা বলেছি যে এটা কিন্তু গভর্নমেন্টকে বন্ধ করতে হবে। এবং আমি যেটা
মনে করি যে এখন আসলে অন্যান্য যে বিভিন্ন শক্তিগুলো থাকে যারা দেশের এই যে জুলাই অভ্যুত্থানকে যারা আসলে সাপোর্ট করেনি, বিশেষ করে আমি মনে করি যে আওয়ামী লীগ নানা দেশের ভিতরে নানানভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আরেকটা বিষয় আছে যে আন্দোলনের জুলাই অভ্যুত্থানের পরে যে একদমই শীর্ষ সন্ত্রাসী যারা ছিল তাদেরকে কিন্তু অনেকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং সেই সন্ত্রাসীরা কিন্তু আমি রিসেন্টলি শুনলাম যে মোহাম্মদপুর এলাকায় আগে যে ড্রন ছিল সে ফেরত গিয়ে মোহাম্মদপুর এলাকায় তার যে কমিউনিটি সেটাকে তারা কিন্তু আবার নতুন করে মবিলাইজ করছে। ওখানকার কিশোর গ্যাং, ওখানকার সন্ত্রাসী গ্যাং, তাদেরই কিন্তু মবিলাইজ করা হচ্ছে। এবং সরকার যে কি ভেবে তাহলে সরকার এই তাদেরকে আসলে ছেড়ে দিল, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা, যে এখানে যারা বিভিন্ন ধরনের শীর্ষ সন্ত্রাসী ছিল তাদেরকে পুনরায় কিভাবে করে ইয়ে করা যায়, ডিটেইন করা যায়, এই বিষয়ে ভাবা। ওভারঅল এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে কিছু জায়গায় আমার মনে হয় যে এটা মেড আপ, কারণ হুট করে একটা পরিস্থিতি অ্যারাইজ করে, কারণ একটা জিনিসের তো একটা ফ্লো থাকে। আমরা তো রাজনীতি করেছি আজকে বহু বছর, যে কোনো দাবি উঠার তো একটা ফ্লো থাকে, কিন্তু ফ্লো ছাড়া হুট করে ফেসবুকের মধ্যে একটা মব ক্রিয়েট হয়ে যায় এবং সেটার ভিত্তিতে হচ্ছে একটা দিকে ড্রাইভ হয়। এটা হতে মানে যদিও স্বরাষ্ট্র উপদেষ্টার কেসটা যদি দেখি, এখানে এক ধরনের মব ক্রিয়েট হয়ে তাকে নামানোর চেষ্টা হয়নি, কিন্তু আওয়ামী লীগ কিন্তু পুরো জিনিসটা সুযোগ নিতে চাচ্ছে। আওয়ামী লীগ যেটা করছে যে বিভিন্ন ধরনের ফেক ভিডিও, যেটা আগে চুরি ছিনতাইয়ের ভিডিও, সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা ছাড়ছে এবং তারা চেষ্টা করছে মানুষকে ম্যানিপুলেট করতে। যদি সাধারণ মানুষ গিয়ে ওখানে বলছে যে এইটা আগের ভিডিও, এখনকার ভিডিও না, এটার পরও কিন্তু অনেক গ্রুপ আছে যেখানে হচ্ছে এগুলো অ্যাপ্রুভ হচ্ছে বা অনবরত সার্কুলেট হচ্ছে। আমাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশে এই মুহূর্তে যে অনলাইন স্ফিয়ার, সেই অনলাইন স্ফিয়ারের সব থেকে বড় স্টেক হোল্ডার কিন্তু আওয়ামী লীগ, এবং তারা কিন্তু সেটা সর্বোচ্চ ব্যবহারটা করে যাচ্ছে। তাদের যে বট আইডিগুলো সেগুলো সর্বোচ্চ ব্যবহার করে যাচ্ছে এবং জনমনে একটা আতঙ্ক তৈরি করে যাচ্ছে। এটা ভাবার কোনো কারণ নাই যে বাংলাদেশে বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটাকে সরকারের কোনো দায় নাই, কিন্তু সরকার আসলে কিসের উপর দাঁড়িয়ে আসলে বর্তমান সরকারটা এসেছে এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। আরেকটা হচ্ছে সাধারণ মানুষের একটা ইউনিটি থাকাটা জরুরি। আমরা এলাকা পর্যায়ে যদি দেখি পুলিশের পেট্রোলিংটা যদি বাড়ানো হয়, রাত 10টার পর থেকে যদি পেট্রোলিংটা বাড়ানো হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা স্বস্তি থাকে। আমরা যেটা দেখেছি যে একদমই সন্ধ্যা 7টার পরে রাস্তার মধ্যে কোনো ধরনের পুলিশের উপস্থিতি থাকে না। দিনের বেলা যা একটু থাকে, সন্ধ্যা 7টার পরে ট্রাফিক পুলিশ পর্যন্ত থাকে না এবং পুলিশ কোনো ধরনের অ্যাকশনে যেতে চায় না। আপনি একটা রিপোর্ট ফাইল করতে গেলে সেটাও ফাইল নিতে চায় না। এই সরকারকে প্রশাসনের যারা কাজ করছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত আছেন, তারা তো অনেক ক্ষেত্রেই সহযোগিতা করছে না। নাকি আসলে এই সরকার ওখানটা মানাতে পারছে না? অ্যাডভোকেট হাসান, না, এই জিনিসটা তো দায়িত্ব ছিল, সরকারের দায়িত্ব অনেক। আমি আগেই বলেছি কিছু স্পেসিফিক ব্যাপার আছে যেগুলোর ব্যাপারে জিরো টলারেন্স, সংখ্যালঘুদের নিরাপত্তা, নারীর নিরাপত্তা এবং মানুষের প্রফেশনাল সেফটি, আর আপনার কাঁচা বাজার মার্কেট, এই জায়গাগুলো মানুষের অস্থিরতাকে স্টেবল করে দেয়, একটা শান্তি এনে দেয়। এরপরে আসেন গ্যাস, বিদ্যুৎ, পানি, এটা ক্রাইসিস মানুষকে অস্থির করবে। বাংলাদেশের মানুষ এত বোকা না। রিক্সাওয়ালা থেকে শুরু করে, কাজের বুয়া থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, উপদেষ্টা পর্যন্ত সবাই ফেসবুক চালায়। জানে মানুষ কোনটা ফেক আর কোনটা আসল। কিছু মতলববাজ থাকে যারা পরিস্থিতির সুযোগ নেয়। ওই মতলববাজদেরকে সাহায্য করার জন্যই দরকার হলো আসল যৌথ বাহিনী। আমরা ছোটবেলায় দেখেছি, এখানে আমার সহযোদ্ধা মোশাররফ ভাই আছেন, আগে যখন মিলিটারিরা সিভিল আপনার ম্যাজিস্ট্রেসি পেত, তখন লম্বা চুল যাদের ছিল তারা লম্বা চুল কেটে ফেলতো। দোকানদাররা যারা মজুদদার, তারা বাজারে দ্রব্যমূল্য মিলিটারির নাম শুনলেই ঠান্ডা হয়ে যেত। এখনো তো সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। আজকে মিলিটারিকে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। মানুষ কেন এই তাদের ভিতরে কোনো চেঞ্জ আসতেছে না? বাজারে কেন ঠান্ডা হচ্ছে না? চোর ডাকাত সমাজ বিরোধীরা কেন শান্ত হচ্ছে না? সরকার যথেষ্ট কঠোর হতে পারছে না। এইখানে ব্যাপারটা হলো যে মানুষের ভিতরে একটা মিসট্রাস্ট ডেভেলপ করেছে। এবং ভারতের সাথে যে ক্রাইসিস, এটা তো আপনি সামরিক যুদ্ধ করে সমাধান হবে না। ভারতের সঙ্গে মিসট্রাস্ট, এটা আমাদেরকে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে। আবার এই যে ধরনের আইন শৃঙ্খলার অবনতি আমরা দেখছি, সেখানে রাজনৈতিক দলগুলো এটিও বলার চেষ্টা করছে এই অবস্থায় আসলে যে কোনোভাবে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার এটি একটি বড় ষড়যন্ত্র। এবিএম মোশাররফ হোসেন, নির্বাচনকে এগিয়ে আনার প্রসেস হতে পারে, উমামা বললেন সেটি। মনে করছেন কি আদৌ সেই সম্ভাবনা আছে এগিয়ে নিয়ে? না, এখানে কিন্তু আমাদের সামনে, মানে আমরা বলতে টোটাল দেশ, আমরা যারা রাজনীতি করি বা বাংলাদেশি, আমাদের কাছে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। এক হলো ফ্যাসিস্ট হাসিনাকে মোকাবেলা করা, দুই হলো আপনার অর্থনীতির এই প্রবাহটাকে চালু রাখা, কিন্তু সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ব্যর্থ হচ্ছি। কারণ আপনি এই যে যারা ছিনতাই করছে অথবা যারা এই যে কিশোর গ্যাং, আপনি যাই দেখেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে চরম স্থবিরতা। তো যদি একটা মানি ফ্লো না আসে, তাহলে মানুষের হাতে টাকা কোথা থেকে আসবে?
এটা তো একটা বিরাট সংকট। এই যে ওবামা যারা ওরা যে আন্দোলনটা করেছিলেন আপনি যে কর্মসংস্থান, 7 মাসে আমরা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করতে পারিনি, বরং বিভিন্ন যে রিপোর্টগুলি এখন বেরোচ্ছে সেটাকে দেখা যাচ্ছে যে এবার মুদ্রাস্ফীতি বাড়বে, বিনিয়োগ কমবে, আমাদের যতটুকু প্রবৃদ্ধি হওয়ার কথা তার চেয়ে 4.1 হবে মাত্র। তো এই চ্যালেঞ্জগুলি আমাদের আছে। আমি মনে করি আপনি এই এত বিতর্ক না করে এই ইন্টারিম গভর্নমেন্টের উচিত রাজনৈতিক দলগুলির সাথে বসা, তাদেরকে নিয়ে দরকার হলে আপনি গোলটেবিল বৈঠক ডাকেন যে এই সংকট সমাধানের জন্য আপনারাই তো আমাদেরকে সাপোর্ট দিয়ে এখানে বসিয়েছেন, সুতরাং আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন আমরা ফেল করলে তো আপনারাও ফেল করবেন। এটা যেমন আমাদের দল থেকে আমরা স্পষ্ট ভাষায় বলি যে ডক্টর ইউনূস যদি ফেল করে তাহলে বাংলাদেশ ফেল করবে। সুতরাং আমার মনে হয় ওনাদের এই সকল সময় ক্ষেপণ না করে দ্রুত গতিতে গোলটেবিল বৈঠক ডাকা উচিত, রাজনৈতিক দল সামাজিক শক্তিগুলো ডেকে কীভাবে এই সংকট থেকে আমরা উত্তরণ হতে পারি সবার সহযোগিতা চাওয়া উচিত এবং তাদেরও কিছু ইনস্ট্রাকশন তাদেরকে দেওয়া উচিত। তাহলে হয়তো মনে হয় এই অবস্থা থেকে আমরা কিছু এবং উত্তরণ সেই হতে ইনস্ট্রাকশন পারবো। একটু কঠোরভাবে দেওয়া উচিত যাতে করে আসলে আইন শৃঙ্খলার এই জি, পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। as early as possible election only solution। আপনিও কি তাই মনে করেন মামা? একদম 10 সেকেন্ড। হ্যাঁ, আমি একদম ছোট করে বলি যে বাংলাদেশে অনেকেই মনে করতে পারে যে বাংলাদেশ একটা গৃহযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এটা ভাবার আসলে কোনো কারণ নেই। বাংলাদেশে বর্তমানে যে জনগণ তারা একটা অভ্যুত্থান করে কিন্তু বর্তমান দেশটা তৈরি করেছে। তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষ চাচ্ছে দেশের মধ্যে একটা স্টেবিলিটি আসুক। পলিটিক্যাল পার্টিও যদি মনে করে যে দেশে নির্বাচন দরকার, সেটার জন্য কিন্তু দেশে একটা স্টেবিলিটি দরকার। এবং সম্প্রতি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা জাতীয় ঐক্যমত কমিশন তৈরি করা হয়েছে। এই ঐক্যমত কমিশনের আন্ডারে প্রত্যেকটা রাজনৈতিক দল মিলে সরকারের সাথে একটা ঐক্যমত্য সিদ্ধান্তের মধ্যে আসতে পারে যে কিভাবে করে এই পুলিশিং সিস্টেমটাকে তারা ডেভেলপ করবে, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি তারা ডেভেলপ করবে। তাহলে আমার মনে হয় যে সকলের সিদ্ধান্তের ভিত্তিতেই কিন্তু পরিস্থিতি ডেভেলপ করা সরকার সম্ভব আর নির্বাচনও দেওয়া সম্ভব। নেবেন এবিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, উমামা ফাতেমা, অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।